দীপা নামের একটা মেয়ে ছিল। ও বাইরে নতুন নতুন জায়গায় ঘুরতে খুব ভালোবাসতো। দীপার এক বান্ধবী ছিল যার নাম দিশা ছিল। দীপার সঙ্গে সব জায়গায় ওর বান্ধবী দিশা যেত আর দুজনে মিলে খুব ঘুরতো। কত মাস হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যাইনি। আজকে দিশার সঙ্গে কথা বলবো নে। দিশা, খুব বোর হচ্ছে আমি, চল না কোথাও ঘুরতে যাই। এমনিও কত মাস ধরে আমরা কোথাও ঘুরতে যাইনি। হ্যাঁ হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম, কিন্তু আমি এখানে আশেপাশে কোথাও যাব না। এখন আমি কোথাও বাইরে যেতে চাই, যেমন অ্যাডভেঞ্চার, এরকমই কিছু। জয়েন্ট হুইলে ঘুরতে যাই, নতুন ডেকোরেশন হয়েছে ওখানে, আইডিয়াটা মন্দ না। কিন্তু যদি কিছু ন্যাচারাল হতো তাহলে বেশি ভালো লাগতো। আরে কে বলেছে কি ন্যাচারাল না? আমরা বিচ থাকা জয়েন্ট হুইলে যাব। ওখানে আরও অনেক ন্যাচারাল জিনিসও থাকবে। আমি অ্যাডভার্টাইজমেন্টে দেখেছিলাম, সিটি আর জঙ্গলের মিক্সচার ওই বিচটা। চল, ওখানে দুজনেই খুব মজা করব। কথাটা তো ঠিক বলছিস, চল। দিশা আর দীপা দুজনেই ওই বিচটাতে গেল আর বিচে উপস্থিত থাকা জিনিসগুলোকে দেখে খুব খুশি হয়ে গেল। ওয়াও, আমি ভাবিনি এটা এত সুন্দর হবে। কত আইটেম আছে এখানে এক্সপ্লোর করার জন্যে। এখন কথাই বলতে থাকবি নাকি ভেতরেও যাবি? দুজন সবচেয়ে প্রথম অ্যাডভেঞ্চার ইভেন্টে গেল। আসুন ম্যাডাম, আপনাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আছে, যেটা রিভিল করা হবে এন্ডে। ততক্ষণ আপনারা এনজয় করুন। ওকে, থ্যাংক ইউ। দিশা আর দীপা ইভেন্ট দেখলো আর খুব এনজয় করলো। ওয়াও দীপা, কত সুন্দর ইভেন্ট ছিল, খুব মজা হলো। ওরা দুজন ইভেন্ট শেষ হওয়ার পর শেষে একটা ঝর্ণার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আরে, আমাদের তো সারপ্রাইজ পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো এই ঝর্ণাটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আমি কত কিছু ভেবে বসেছিলাম আর ওরা ঝর্ণা দেখিয়ে দিল। হ্যাঁ ইয়ার, আমিও ভেবেছিলাম। আমি ভেবেছিলাম এর এন্ডিং বিশেষ হবে, কিন্তু হলোই না। নিরাশ হবেন না লেডিজ, আপনারা যে ঝর্ণাটার সামনে দাঁড়িয়ে আছেন সেটা কোনো সাধারণ ঝর্ণা নয়, ওটা একটা জাদুই ঝর্ণা। এতে আপনারা পাবেন একটা এমন সারপ্রাইজ যেটা সব মেয়েকে খুশি করে দিতে পারে, বিশেষ করে আপনাদের মতন সুন্দরী মেয়েদেরকে। আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একবার ঝর্ণাতে যান আর আনন্দ নিন। আমাদের গ্যারেন্টি আপনাদের মুখে একটা হাসি থাকবে যখন আপনারা বাইরে বেরিয়ে আসবেন। এটা শুনে দীপা আর দিশা হাসতে লাগলো। আরে দীপা, উনি কি বলছেন? কি বলছিস, যাবি কি না? এখন যখন উনি এত কনভিন্স করছেন, তো একবার তো অন্তত ঝর্ণাতে যাওয়াই উচিত। হ্যাঁ ঠিকই বলছো, চলো একবার যাই আর দেখি কি হবে। ওরা দুজন ওই ঝর্ণাতে গেল আর যখন বাইরে আসলো তো আটকে উঠল। আরে এটা কি? আমাদের শরীরে তো এক ফোঁটাও জল পড়েনি। এরকম মনেই হলো না কি আমরা ঝর্ণার ভেতর দিয়ে এসেছি। হ্যাঁ দিশা, এটা তো খুব অদ্ভুত কথা। মনে হচ্ছে আপনারা লক্ষ্য করেননি লেডিজ। আপনারা একটা দৃষ্টি নিজেদের সুন্দর হাতের ওপরে দিন। কত সুন্দর হয়ে গেছে আপনাদের হাত দুটো, যেটা আগের থেকেই কত সুন্দর ছিল। দেখুন আপনাদের হাতে কি একটা নতুন চমক আসেনি? দিশা আর দীপা দুজনই নিজেদের নখ দেখলো আর চমকে উঠল। ও মাই গড, এটা তো সত্যি জাদুই ঝর্ণা। দেখো তো দিশা, কত সুন্দর লাগছে আমার নেলস। সব নখে কত সুন্দর নেল পলিশের ডিজাইন লাগানো আছে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস রে, এটা তো সত্যি চমৎকার হয়ে গেল। সত্যি এই নেল পলিশটা যে কোনো মেয়েকে হিংসায় জ্বলিয়ে দিতে পারে। কিন্তু এমনটা কেমন করে হলো? কি সত্যি এটা জাদুই ঝর্ণা? আমারও এমনটাই মনে হচ্ছে। আমরা এটা জানতে পেরে খুব খুশি হলাম ম্যাডাম, কি আপনাদের দুজনেরই সারপ্রাইজটা খুব ভালো লেগেছে। এই ঝর্ণাটা নেল পলিশের ঝর্ণা, যেটাকে বিশেষভাবে বানানো হয়েছে। এটা লাগানোর পর আপনাদের সুন্দরতা শুধু দ্বিগুণ হবে না, আপনারা চাইলে আলাদা আলাদা দিনে এসে অন্য অন্য নেল পলিশ নিজেদের নখে লাগিয়ে নিতে পারেন। আমরা চাই কি আপনারা আমাদের এই ঝর্ণাটার কথা আপনাদের বাকি বান্ধবীদেরকেও বলবেন আর তাদেরকেও এখানে আসতে বলবেন। আমার ইচ্ছা তো নেই কি এটার কথা আমি কোনো বান্ধবীকে বলি, কিন্তু আপনার কথাটাও ঠিক। যত বেশি ফ্রেন্ডস এখানে আসবে তাদেরও ভালো লাগবে। হ্যাঁ, আপনাদের কিটি পার্টিও এখানে সেলিব্রেট করতে পারেন।
দিশা আর দীপা খুব খুশি হয়ে গেল। লেডিজ, যদি আপনারা আপনাদের বান্ধবীদেরকে নিয়ে আসবেন তো আপনাদেরকে দেওয়া হবে স্পেশাল ডিসকাউন্ট, কারণ আমরা চাই কি বেশির থেকে বেশি মানুষের মধ্যে আমাদের এই ঝর্ণাটার প্রচার হোক। হ্যাঁ হ্যাঁ, আমি যাব, আর আমার বান্ধবীদেরকেও বলবো। যদি এত ভালো কালারের নেল পলিশ ডিসকাউন্টে পাওয়া যায় তো কে আসতে চাবে না এখানে বারে বারে। চলো তাহলে, অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমরা বাড়িতে গিয়ে এটা দেখাই আর জাদুই ঝর্ণার নেল পলিশের কথা বলি সবাইকে। দুজন বাড়ি চলে গেল আর নিজের বান্ধবীদেরকে বলল, আরে বাহ দীপা, এত সুন্দর নেল পলিশ তো আমি জীবনেও দেখিনি। তুইও এত সুন্দর নেল পেন্ট লাগাতে পারিস। বিচে একটা নতুন অ্যাডভেঞ্চার ইভেন্ট চলছে, যদি তুই যেতে চাস তাহলে আমাদের নাম নিয়ে নিবি, আমরাও ডিসকাউন্ট পেয়ে যাব। দীপা আর দিশার বান্ধবীরা গেল আর ওদের ঝর্ণা খুব পছন্দ হলো। আস্তে আস্তে ঝর্ণাটা ফেমাস হয়ে গেল আর গোটা শহরে তার চর্চা হতে লাগলো। কত ফেমাস হয়ে গেছে ঝর্ণাটা, কত মজা হয়। এখন চলো অ্যাডভেঞ্চারে আরও একবার যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছিস। আমরা আপনাদের দুই লেডিসকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই ঝর্ণাটাকে পৌঁছে দিয়েছেন বাড়ি বাড়ি অবধি। আর আজকে আপনাদেরকে এটার জন্যে একটা স্পেশাল ডিজাইনের নেল পলিশ দেওয়া হবে, একদম বিনামূল্যে, সেটাও 1 মাসের জন্যে। দীপা আর দিশা খুব খুশি হয়ে গেল আর নেল পলিশ লাগিয়ে নিজের বাড়ি ফিরে আসলো। নমন নামের একটা লোক ছিল, ওর কাছে থাকার জন্যে কোনো বাড়ি ছিল না আর ওর পরিবারেও কেউ ছিল না। একাই গ্রামে ঘুরে ঘুরে খাবার চাইতো আর যেখানেই জায়গা পেত সেখানেই শুয়ে পড়ত। পৃথিবীতে সবার কাছে কেউ না কেউ আছে, কিন্তু আমার কাছেই কেউ নেই। জানি না ভগবানের কি ইচ্ছা। একদিন নমন মন্দিরের বাইরে বসেছিল আর সবার কাছে খাবার চাইছিল। তখনই গীতা নামের একটি মেয়ে মন্দিরে দর্শন করতে আসলো। নমন ওর কাছেও খাবার চাইল। কিছু খেতে দিন, এখন তো কিচ্ছু নেই আমার কাছে, বাস এই প্রসাদটুকুই বেঁচে আছে, এটাই দিয়ে দিই। গীতা নমনকে প্রসাদ দিয়ে দিল আর ওকে জিজ্ঞাসা করল, আপনি কোথায় থাকেন আর আপনার পরিবারের লোকেরা কোথায়? জি, আমার কাছে কেউ নেই, আমি একাই থাকি। আমি খুব দুঃখ পেলাম এটা শুনে। আমার বাড়ি এখানেই কাছেই, কালকে আমার জন্মদিন, আপনি আমার বাড়িতে আসবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যদি খাবার পাওয়া যাবে তাহলে আমি নিশ্চয়ই আসব। কেন না, খাবার নিশ্চয়ই পাওয়া যাবে, আপনি এসে পড়বেন। নমন পরের দিন ফাটা ছেঁড়া কাপড় পরে গীতার বাড়িতে আসলো। গীতার বাড়িটা খুব সুন্দর ছিল। নমন ভয়ে ভয়ে গীতার বাড়ির ভেতরে গেল। সবাই ওকে বাইরেই আটকে দিল। গীতা ওকে দেখে ফেলল। আরে, ওনাকে আসতে দিন ভেতরে, আমি ওনাকে চিনি। নমন ভেতরে আসলো। আমি তো আগে কখনো এরকম কিছুই দেখিনি, কত সুন্দর এই সব কিছু। বলো, তুমি কি খাবে? এখানে অনেক কিছু আছে খাবার, আসো আমি তোমাকে নিয়ে যাই। গীতার বাবা গীতাকে নমনের সঙ্গে দেখে ফেলল। এখন এই গীতা কোন গরিব ভিখারিকে উঠিয়ে এনেছে, এক্ষুনি জিজ্ঞাসা করছি। গীতার বাবা গীতার কাছে আসলো। আরে গীতা, ওকে, এখন তুই কাকে নিয়ে এসে পড়েছিস আমার বাড়িতে? বাবা, ওর নাম নমন, আমি ওকে খেতে দেখেছি। আমি তোমাকে কতবার বুঝিয়েছি যাকে তাকে বাড়িতে নিয়ে এসো না, দেখো তো একটু ওকে। আরে বাবা, ও ভালো, মানলাম কি একটু গরিব, তো কি হয়েছে, এক্ষুনি ওকে এখান থেকে যেতে বলো। গীতার বাবা নমনকে বাড়ি থেকে বের করে দিল। নমন মন খারাপ করে আবার মন্দিরের কাছে এসে বসে পড়ল। পরদিনও গীতার দেখা নমনের সঙ্গে হলো। ও ওই মন্দিরের বাইরেই বসেছিল। নমন, আমাকে ক্ষমা করে দাও, কালকে বাবার জন্যে আমি তোমাকে আটকাতে পারিনি। গীতা নমনের সঙ্গে কথা বলতে আসছিলই, তখনই নমন ওখান থেকে উঠে চলে গেল। গীতা আবার ওর কাছে গেল। দয়া করে আপনি এখান থেকে চলে যান, আপনার বাবা একদম ঠিক বলছিলেন, আপনার আর আমার কোনো মিল নেই, আমি তো আপনার সামনে দাঁড়ানোরও যোগ্য না। আপনি চলে যান এখান থেকে, আমার সঙ্গে কখনো কথা বলবেন না, আর আমিও আপনাকে কখনো অসুবিধা করব না। না নমন, এমন কথা না, আমার এসবে কোনো তফাৎ হয় না, ওটা তো আমার বাবার চিন্তাধারা, আমার না। আমার তোমাকে আমি তোমার সাথে কথা বলবো। এমন করে গীতা আর নমনের মধ্যে কথা হতে থাকলো। অনেক মাস কেটে গেল আর তারপর একদিন গীতা নমনকে বলল, নমন, তুমি জানো আমার বাবা আমার বিয়ে করিয়ে দিচ্ছে। আরে বাহ,
এটা তো খুব আনন্দের কথা। না, এটা খুশির কথা না, কারণ আমি ওই ছেলেটার সঙ্গে বিয়ে করতে চাই না। আমার বাবা জোর জার করে আমার বিয়ে ওই ছেলেটার সঙ্গে করিয়ে দিচ্ছে। কিন্তু আমি এতে কি সাহায্য করতে পারি? তুমি তো সবকিছু করতে পারো। তুমি আমার সঙ্গে বিয়ে করে নাও। আমার তোমাকে ভালো লাগে, তাই তো আমি ওই ছেলেটার সঙ্গে বিয়ে করতে চাই না। না না, আমি বিয়ে করতে পারবো না। আমার কাছে তো চাকরিও নেই, আর একটা বাড়িও নেই। আমি আপনাকে কোথায় রাখবো? কি হয়েছে, তোমার কাছে কিছু নেই তো? আমার কাছে তো সব কিছু আছে না। চলো গিয়ে বিয়ে করে নি, তারপর আমরা আমাদের বাড়ি যাব। গীতা নমনের সঙ্গে জোরজার করে বিয়ে করে নিল আর নমনের সঙ্গে বাড়ি পৌঁছলো। বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যখন গীতার বাবা গীতাকে নমনের সঙ্গে দেখলো তো খুব রেগে গেল। বেরিয়ে যাও দুজন এখান থেকে, তোমার আমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। সব সম্পর্ক আজ থেকে শেষ। গীতার বাবা ওদেরকে বাড়ি থেকে বের করে দিল। কাঁদতে কাঁদতে গীতা নমনের সঙ্গে বাড়ি থেকে বাইরে এসে পড়ল। নমন, এখন আমরা কোথায় যাব? কোথায় থাকবো? আমি কিছু করছি, দাঁড়াও। নমন জঙ্গল থেকে কাঠ কাটলো আর আস্তে আস্তে ওই কাঠগুলোকে একত্রিত করে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে নিল। চলো আমরা এখানেই থাকি। গীতা আর নমন ওই কুঁড়ে ঘরটায় থাকতে লাগলো। নমন অনেক জায়গায় কাজ খুঁজতে গেল, কিন্তু ও কোনো কাজ পেল না। ও গীতাকে একবেলার পেট ভরে খাবারও দিতে পারছিল না। এর জন্যে ও খুব দুঃখিত ছিল। জঙ্গল থেকে ফল পেড়ে আনতো আর ওই ফলগুলোই দুজন মিলে খেত। একদিন জঙ্গল থেকে ফল পেড়ে আনার সময় ও একজন বুড়ো লোককে আহত অবস্থায় দেখতে পেল। নমন ওনাকে উঠিয়ে নিজের কুঁড়ে ঘরের ভেতর নিয়ে আসলো। নমন আর গীতা দুজন মিলে ওই বুড়ো লোকটার সেবা করল। কিছুদিনের মধ্যেই ওই বুড়ো লোকটা একদম সুস্থ হয়ে গেল। আচ্ছা, তো তোমরাই আমার দেখাশোনা করেছো আর আমার প্রাণ বাঁচিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। গীতা আর নমন ওই বুড়ো লোকটার কাছে আশীর্বাদ নিতে গেল। দুজনের মাথার ওপর হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই উনি ওদের দুজনের ব্যাপারে সব কিছু জেনে গেল। বাচ্চারা, আজকের থেকে তোমাদের কাছে সব কিছু থাকবে, তোমাদের জীবন বদলে যাবে। এটা বলে ওই বুড়ো লোকটা ওখান থেকে চলে গেল। ওই বুড়ো লোকটা যাওয়ার সঙ্গে সঙ্গেই নমন আর গীতার কুঁড়ে ঘরটা জাদুই কুঁড়ে ঘরে বদলে গেল। কুঁড়ে ঘরটা একদম সুন্দর হয়ে গেল। আরে গীতা, এই হঠাৎ করে আমাদের কুঁড়ে ঘরটার কি হলো? আমার তো মনে হচ্ছে এসব ওই বুড়ো লোকটার চমৎকার। আমি ভাবছিলাম যদি কিছু খাওয়ার জন্য এসে পড়তো তো কত ভালো হতো। এটা বলার সঙ্গে সঙ্গেই ওদের কাছে সুস্বাদু খাবার এসে পড়ল। দুজন মিলে পেট ভরে ভোজন করলো। এখন ওরা যা কিছু চাইতো ওরা ওই কুঁড়ে ঘরটার কাছ থেকে ওই সব পেয়ে যেত। ওরা দুজন আনন্দের সঙ্গে বাস করতে লাগলো। তখনই একদিন গীতা জানতে পারল কি ওর বাবার শরীর খুব খারাপ হয়ে গেছে। এটা শুনে গীতা দৌড়ে বাবার কাছে গেল। তো ও জানতে পারল কি কোনো ওষুধ ওনার ওপরে কাজ করছিল না। গীতা জাদুই কুঁড়ে ঘরে গেল আর বলল, আমার বাবা যেন ঠিক হয়ে যায় এমন ওষুধ এসে যায়। এটা বলার সঙ্গে সঙ্গেই একটা ওষুধ এসে পড়ল। গীতা ওই ওষুধটা নিয়ে বাবার কাছে গেল আর ওই ওষুধটা বাবাকে খাইয়ে দিল। ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গেই ওর বাবা একদম সুস্থ হয়ে গেল আর উঠে ওকে জড়িয়ে ধরল। তারপর ওর বাবা নমন আর গীতাকে ক্ষমা করে দিল আর স্বীকার করে নিল। তারপর সবাই খুশি খুশি বাস করতে লাগলো। রামপুর গ্রামে রামদিন নামের একজন বয়স্ক লোক বাস করত। ওর একজন যুবক পুত্র আর 10 বছরের নাতিও ওর সঙ্গে থাকতো। ওরা খুব গরিব ছিল আর মাটির বাড়িতে থাকতো। ওর পুত্র কিছুদিন ধরে খুব অসুস্থ ছিল। বাবা, আমার অসুস্থতা বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে এখন পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। আরে এমনটা বলো না বাবা আকাশ, ভগবানের ওপরে বিশ্বাস রাখো, তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে সোনা। রামদিন আকাশের চিকিৎসা করানোর জন্যে খুব কষ্ট করলো, কিন্তু তাও আকাশকে বাঁচাতে পারলো না। ও অসুস্থতার জন্যে মরে গেল। আরে আমার ছোট্ট নাতিটাকে একা ফেলে তুই চলে গেলি আকাশ। এখন আমরা কার জন্যে বাঁচবো সোনা? দাদু দাদু, আমার বাবা কি সত্যিকারে মরে গেছে? হ্যাঁ দাদু ভাই, তোর বাবা সত্যিই মরে গেছে। বাবা বাবা, আগে মা চলে গেল আর এখন তুমিও। আমি তোমাকে ছাড়া কেমন করে বাঁচবো? কাঁদিস না দাদু ভাই, এখনো তোর এই দাদু ভাই জীবিত আছে রে। তুই তোর ঠাকুরটার সঙ্গে বাঁচবি। অশোক মারা যাওয়ার পর রামদিন মনুর দিকে ভালো করে লক্ষ্য দিল।
নিজে না খেয়ে নাতিকে সময় খাবার খাওয়াতো। এরকম করে কিছুদিন কেটে গেল। তারপর একদিন রাত্রিবেলা যখন রামদিন শোয়ার তৈরি করছিল, তো কেউ বাইরের থেকে দরজায় খটখট করলো। আরে মান্নু, এত রাতে কে এসে পড়লো? দরজা খুলবো দাদু ভাই? তুই থাক বাবা, আমি খুলে দেখি। এটা বলে রামদিন দরজা খুলল আর নিজের সামনে একটা অচেনা লোককে দেখতে পেল। আপনি কে ভাই? এই গ্রামের বলে তো মনে হচ্ছে না। আমার নাম গঙ্গা দাদু। আমি একজন তীর্থযাত্রী। আমার খুব খিদে পেয়েছে, ক্লান্ত খুব। আপনি কি আমাকে ভোজন আর রাতটা কাটানোর জন্যে স্থান দিতে পারেন? ভেতরে এসে পড়ো। অতিথি তো ভগবান রূপী হয়, আর আমি ভগবানকে ভোজন আর আশ্রয় দেওয়ার থেকে কেমন করে মানা করতে পারি? রামদিনের কথা শুনে গঙ্গা খুব খুশি হয়ে গেল আর বাড়ির ভেতর এসে মাটিতে বসে পড়ল। রামদিন ওর জন্য খাবার রান্না করতে গেল আর কিছুক্ষণ পর খাবার বানিয়ে নিয়ে আসলো। নাও বাবা, খাবার বানিয়ে এনেছি, খেয়ে আরাম করে শুয়ে পড়ো। এটাকে নিজের বাড়িই ভেবো। গঙ্গা পেট ভরে খাবার খাওয়ার পর আরাম করে শুয়ে রাত কাটালো আর তারপর সকালবেলা উঠে যাওয়ার জন্য রওনা হলো। কিন্তু যাওয়ার আগে ও রামদিনের পুরনো মাটির ঘর দেখে ওনাকে বলল, দাদু, আপনি হতে পারেন দরিদ্র, কিন্তু আপনার মনটা খুব ধনী। আমি আপনার সেবা পেয়ে খুব খুশি আর আপনাকে কিছু দিতে চাই। আপনার যা চাই আমার কাছে চেয়ে নিন। না পুত্র, আমার কিচ্ছু চাই না। আমার পরিশ্রমের রোজগার দিয়েই আমার ঘর খরচ চলে যায়। না দাদু, আপনাকে কিছু না কিছু তো নিতেই হবে। আরে না বাবা, আমার কিচ্ছু চাই না। গঙ্গার বারে বারে বলার পরেও যখন রামদিন কিছু নিতে তৈরি হলো না, তো গঙ্গা নিজের অঞ্জলিতে অল্প জল নিয়ে ওই মাটির দেওয়ালে ফেলে দিল। দাদু ভাই, আপনার জীবনে যখনই কোনো জিনিসের প্রয়োজন পড়বে, নিজের বাড়ির এই দেওয়াল থেকে চেয়ে নেবেন। আপনি যা এর কাছে চাইবেন তৎক্ষণাৎ পেয়ে যাবেন। এটা বলে গঙ্গা ওখান থেকে চলে গেল আর রামদিন নিজের পরিশ্রমের কাজে লেগে গেল। কিছু সময় এরকম করেই কেটে গেল আর তারপর একদিন মনু ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে রামদিনকে জিজ্ঞাসা করলো, দাদু, এই দেওয়ালটা জাদুই দেওয়াল, তাই না? আমরা এর কাছে যা জিনিস চাইবো ও আমাদেরকে দিয়ে দেবে। আরে না বাবা, এটা কোনো জাদুই দেওয়াল না। এটা তো কাঁচা মাটির সাধারণ দেওয়াল। কিন্তু দাদু ভাই, ওই লোকটা তো বলছিল কি এই দেওয়ালের কাছে যা কিছু চাইবে এই দেওয়ালটা আপনাকে দিয়ে দেবে। শোনা, কারোর কাছ থেকে তখনই জিনিস চেয়েও যখন খুব বেশি প্রয়োজন, না হলে নিজে পরিশ্রম করে খাওয়া উচিত, বুঝলে? তাই আমি যতদিন জীবিত আছি ওর কাছে কি কারোর কাছে কিছু চেয়েও না। ঠিক আছে দাদু ভাই, চাইবো না। তারপর থেকে রামদিন আর ওর নাতি মন্নু ওই দেওয়ালের কাছ থেকে কিছু না চাওয়ার প্রতিজ্ঞা করলো। কিন্তু কিছুদিন পর ওনাদের ওপর খুব বড় বিপদ এসে পড়ল। গ্রামে ভয়ঙ্কর খরা হয়ে গেল আর তার জন্যেই রামদিনের বাড়িতে খাবার অভাব হয়ে গেল। দাদু, খুব খিদে পেয়েছে, খেতে দাও। আমারও খুব খিদে পেয়েছে সোনা, দাঁড়া, এক্ষুনি খাবার বানিয়ে আনছি। এটা বলে রামদিন মনুর জন্য খাবার বানাতে গেল, কিন্তু বাড়িতে থাকা সব জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল। খালি বাসনগুলোকে দেখে রামদিন চিন্তায় পড়ে গেল আর তারপর সাহায্যের জন্য গ্রামের জমিদারের কাছে গেল। জমিদার বাবু, এই আকাল তো আমাদেরকে ক্ষুধার্তই মেরে ফেলবে। কিছু যদি খাওয়ার জিনিস পেয়ে যেতাম, আমার নাতিটার প্রাণটা বেঁচে যেত। কিন্তু কেন দেব? এখন তো তোমার কাছে পারিশ্রমিকও নেই। আকালের পরে তো কাজ পেয়েই যাব। আমি আপনার এখানে কাজ করে দেব। আমি সাহায্য চাইছি, ভিক্ষে চাইছি না। কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিচ্ছু নেই। তোমার কি ভরসা? আকালের সময় যদি মরে টরে যাও, আমার তো লোকসান হয়ে যাবে না? এরকম করে রামদিন নিরাশ হয়ে নিজের বাড়ি ফিরে আসলো আর তারপর ওর নাতি কাঁদতে কাঁদতে ওকে বলল, দাদু, আপনি এই দেওয়ালের কাছে খাবার জল চেয়ে তো দেখেন। এখন তো খুব সংকট, এখন তো খাওয়ার জন্য জলও নেই। আরে সোনা, আমি বিশ্বাস করতে পারি না কি এই দেওয়ালের থেকে আমি কিছু পাবো। তাও তুই বলছিস যখন চেয়ে দেখেনি। এটা বলে রামদিন দেওয়ালের কাছে খাবার জিনিস আর জল চাইলো। তো সত্যি চমৎকার হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ওদের সামনে খাবার থালা আর ঠান্ডা জলের গ্লাস এসে উপস্থিত হয়ে গেল। আমি বলতাম না দাদু ভাই, এই দেওয়ালটা জাদুই। এর কাছে কিছু চেয়ে দেখো, দেখো
পেয়ে গেলাম না খাওয়ার জিনিস আর জল। জানি না কোন জন্মের পুণ্য কাজে এসে গেল সোনা। ভগবান ওই গঙ্গাকে ভালো রাখুক, যে এই দেওয়ালে ওই জাদু করে দিয়েছিল। এরকম করে রামদিন আর ওর নাতি পেট ভরে খাবার আর জল পেয়ে যেত। কিন্তু আকালের জন্যে গ্রামের অন্য গরিবরা খাবার জিনিস আর জল না পাওয়ার জন্যে কষ্ট পেয়ে মারা যেতে লাগলো। আরে মন্নু, দেখ সোনা, লোক খিদায় জল তেষ্টায় মারা যাচ্ছে। দাদু, এদের জন্যেও খাবারের আর জলের ব্যবস্থা করে দাও না। হ্যাঁ হ্যাঁ সোনা, চল কিছু করি গিয়ে। যদি কিছু না করি তাহলে সব গরিব মারা যাবে। এটা বলে রামদিন আর ওর নাতি রুটি দিয়ে ভরা টুকরি, সবজি দিয়ে ভরা টুকরি আর ঠান্ডা জল দিয়ে ভরা কলসি ওই দেওয়ালের কাছে চাইলো আর লোকদেরকে খাবার খাওয়াতে লাগলো। এরকম করে গ্রামের সমস্ত ক্ষুধার্ত লোক ওদের বাড়ির সামনে এসে বসে পড়ল। আরে ভাইরা, আরাম করে পেট ভরে খাবার খেও আর ঠান্ডা জলও খেও। ভগবানের দয়ায় ভান্ডার ভরে আছে, আর যতদিন আকালের প্রভাব থাকবে সবাই খাবার আর জল পেতে থাকবে। এরকম করে রামদিন আর ওনার নাতি দুজনই গ্রামে আকালের প্রভাব পড়ে থাকা অবধি লোকদেরকে খাবারের আর জলের অভাব হতে দিল না। ওনাদের ভালো কর্মের ফলে গ্রাম নষ্ট হয়ে যাওয়ার থেকে বেঁচে গেল।